আলাইকুম। প্রতিদিন আপনারা যে খবরটা সবার আগে জানতে চান যে মালয়েশিয়ার বাজার কবে খুলবে। আগস্ট মাস, আজকে আর মাত্র 10 দিন পর প্রধান উপদেষ্টার মালয়েশিয়া যাবার কথা রয়েছে। বাস্তবতা আমাদের সামনে অনেক কিছু রয়েছে, ব্যাপারগুলো আপনাদেরকে একটু বুঝিয়ে বলার জন্য আজকে একটি ভিডিও আমি তৈরি করেছি। কিন্তু তার আগে গতকালকে মালয়েশিয়ার দূতাবাস একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যে বিজ্ঞপ্তিতে তারা বলছে মালয়েশিয়ার যে সাবা প্রদেশ রয়েছে সেই প্রদেশে এখন পর্যন্ত কোনো বাংলাদেশিকে কাজে পাঠানোর চুক্তি হয়নি, এবং শুধু তাই নয়, কেউ যেন কারোর সাথে আর্থিক লেনদেন না করেন। এবং তাদের কাছে খবর রয়েছে যে মানুষ সাবা প্রদেশে কাজের জন্য যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, টাকা দিচ্ছে। এবং আমি তো সেই কমেন্টের নিচে অনেককে লিখতেও দেখলাম যে তাহলে তারা আসলো কিভাবে, এর অনেকগুলো উত্তর রয়েছে। সেই উত্তর আমি একদম শেষে আপনাদেরকে দেব। তার আগে আমি প্রথমে একটু পুরো মালয়েশিয়া এবং সাবা প্রদেশ দুটো সম্পর্কে আপনাদেরকে বলতে চাই। একটু ধৈর্য ধরে শুনবেন। যারা মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, বা মালয়েশিয়া যাচ্ছেন, বা ফেরত আসছেন এয়ারপোর্ট থেকে, অথবা টাকা দিয়ে ফেলেছেন, সকলের জন্য আমি একটু বুঝে শুনে তারপরে এই ভিডিওটা তৈরি করেছি। প্রথমেই সাবা প্রদেশ সম্পর্কে আপনাদেরকে বলি। সাবা হচ্ছে মালয়েশিয়ার পূর্বাঞ্চলের বর্নিও দ্বীপের একটা রাজ্য। কোটা কিনাবালু সেটি হচ্ছে তার রাজধানী, এবং সাভায় সমুদ্র সৈকত আছে, রেইন ফরেস্ট আছে, মাউন্টেন আছে। তো সেই কারণে এটি একটি পর্যটন নগরীও, কিন্তু সেখানে পর্যটন খাত মানে হোটেল মোটেলে বিদেশিরা কাজ করে থাকে। সেখানে মূলত বাংলাদেশিরা পাম অয়েল, কৃষি, মাছ ধরা, পর্যটন খাতে কাজ করে থাকে। আর আমাদের তেল গ্যাস খাতে কাজ করার মতো যে যোগ্যতা সম্পন্ন লোক হয়তো দু একজন আছেন, কিন্তু আমাদের ম্যাসিভ কর্মীরা পাম অয়েল বাগানে কাজ করেন, অথবা দেখা যায় যে কৃষি খাতে তারা কাজ করে থাকেন। এখন বাংলাদেশিদের সংখ্যাটা কয়েক হাজার, হিসাব সেখানে বলা যাচ্ছে না। তবে বাংলাদেশের কুয়ালালামপুর হাইকমিশন কি বলেছে যে এমওইউ সাবা প্রদেশে পাঠানোর ক্ষেত্রে কিংবা মালয়েশিয়ার যে কোনো স্থানে পাঠানোর ক্ষেত্রে এই মুহূর্তে কোনো এমওইউ কার্যকর নয়। এক, দুই হচ্ছে কেউ যেতে পারবে না কাজের ভিসায় মালয়েশিয়ায় এই মুহূর্তে, যদি না সে অতি দক্ষ ক্যাটাগরিতে কোনো কাজের কোনো প্রতিষ্ঠান থেকে অতি দক্ষ ক্যাটাগরিতে একজন ম্যানেজারিয়াল পোস্টেরও উপরে যারা যাবেন তাদের কথা আলাদা। এবার গেল আমরা যেই বিষয়টি নিয়ে কথা বলছিলাম, মালয়েশিয়ার বাজার। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই জানেন প্রতিদিন এখন ঘটনাটা প্রতিদিন হয়ে গেছে। প্রথমে 100 জন, 90 জন, 10 জন, এখন প্রতিদিন 10 জন, 6 জন, 9 জন প্রতি ফ্লাইটেই লোকজন ফেরত আসছে মালয়েশিয়া থেকে। তাহলে তারা কিন্তু টাকা দিয়েই মালয়েশিয়া গেছেন কাজের জন্য, এবং তাদের প্রতি সন্দেহ তৈরি হওয়ার কারণে তাদেরকে মালয়েশিয়া ফেরত পাঠাচ্ছে। গত 7 মাসের হিসাব যেটি বিমানবন্দর বলছে, যে তার মধ্যে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে, আবার কাউকে অভিযানের মাধ্যমে গ্রেফতারে ফেরত পাঠানো হয়েছে 15ই মে মালয়েশিয়া। এবং এর মধ্যে এই সংখ্যাটা জানুয়ারি থেকে জুলাই হচ্ছে 426 জন। মালয়েশিয়ার বাজার বৈধভাবে খোলার জন্য দুটো ওয়ার্কিং কমিটির বৈঠক হয়েছে 21 আর 22 তারিখ মে মাসের। আবার আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা, তিনিও মে মাসে 15ই মে মালয়েশিয়া সফর করেছেন। তাহলে আমরা 3টা ভিজিট দেখতে পাচ্ছি। প্রধান উপদেষ্টা 11 তারিখ যাচ্ছেন, 4 নাম্বার ভিজিট। এর মধ্যে 2 দেশের আলোচনা হয়েছে। আমাদের যিনি প্রবাসী কল্যাণ উপদেষ্টা আছেন তিনি কিন্তু একটি বাণী দিয়েছেন, সেই বাণীটি কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন, আমার পেজে দেখেছেন। কিন্তু আমি আবারও একটু আপনাদেরকে বলি, যদি মালয়েশিয়া সরকার চুক্তি পরিবর্তন না করে, তাহলে আমাদের সামনে দুটো পথ খোলা রয়েছে। একটি হচ্ছে তাদের কথা অনুযায়ী 20, 25 বা 100 এজেন্সিকে কর্মী পাঠানো, আর একটা পথ হচ্ছে মালয়েশিয়া সরকারকে বলে দেওয়া যে আমরা কর্মী পাঠাবো না, অর্থাৎ পূর্বের সিন্ডিকেট। আমরা কিন্তু গতবার যখন বাজার খুলেছিল, আপনাদের মনে আছে কিনা, একই রকম ঘটনা ঘটেছিল। ওয়ার্কিং কমিটির বৈঠক হয়, এগ্রিমেন্ট হয়, কিন্তু বাজার খোলে না। কারণ তারা বলছে যে আমরা সবাইকে বাজার দেব না, আর বাংলাদেশ বলছে যে সবাইকে বাজারে কাজ করার সুযোগ দিতে হবে। তারপর বাংলাদেশ যখন 125, প্রথমে 25, তারপর 50, 75 এরকম করে 100, 101 বয়সেল সহ 101টা এজেন্সি যুক্ত হলো, তখন বাজারটা খুললো এবং আমাদের কর্মীরা গেল।
কিন্তু তাহলে কি হলো যে সিন্ডিকেট, সেই পুরনো সিন্ডিকেট। আপনি একদিকে বলছেন যে মালয়েশিয়া কোনো প্রদেশে কর্মী, আপনি একটা জিনিস বলছেন যে চুক্তি নেই আবার আছে, আবার এই চুক্তিটাকে তারা বলছে যে সিন্ডিকেট আমরা মানি না, কিন্তু সিন্ডিকেট করতে হবে। সিন্ডিকেট মানে কতিপয় এজেন্সিকে সুযোগ দিতে হবে। তাহলে সবকিছুই আছে এবং মন মতো হতে হবে তাদের। সিদ্দিকী, ডক্টর তাসনিম সিদ্দিকী, যিনি কিন্তু দীর্ঘদিন ধরে এই সেক্টরে রিসার্চ করছেন, এবং অন্যান্য যারা অভিবাসন বিশেষজ্ঞ রয়েছেন তারাও কিন্তু বলেছেন যে বৈধ পথ যখন খোলা থাকবে তখন অবৈধ পথে আমরা নৌকা দিয়ে যাওয়া দেখেছি, আর এখন পর্যটন ভিসায় যাওয়ার চেষ্টা, নৌকা তো অব্যাহত আছে। সেই কারণে সিঙ্গাপুর আমাদের ভিসা এত রেস্ট্রিক্ট করেছে, থাইল্যান্ড এত রেস্ট্রিক্ট করেছে, ভিয়েতনাম এত একেবারে বন্ধই করে দিয়েছে, কম্বোডিয়া বন্ধ করে দিয়েছে, কারণ আমরা নৌকা দিয়ে যাওয়ার চেষ্টা করছি, ওই পর্যন্ত গিয়ে তারপরে নৌকা দিয়ে, জঙ্গল দিয়ে, টার্জেন্ট ভিসায়, নানাভাবে কত মানুষ তো যেতেই চাবে। এখন মানুষের প্রত্যাশা বৈধভাবে যাওয়া, সেটি যদি বন্ধ থাকে অবৈধভাবে তারা যেতে চাবে। তাহলে আমি বৈধভাবে পথটা খুলবো, কিন্তু সেখানেও কিছু দায়বদ্ধতা রয়েছে। আমরা সবসময় দেখি আন্দোলন, মিটিং, মিছিল সবকিছু হয়, কত এজেন্সি কাজ করবে, কতগুলো এজেন্সি কর্মী পাঠাবে। সেই জন্য আপনি একজন কর্মী হিসেবে বলেন তো, গতবার যখন আপনারা 4-5 লাখ টাকা দিয়ে মালয়েশিয়া গেছেন গত বছর পর্যন্ত, তারা তাদের টাকা উঠাতে পেরেছেন কিনা? একটু খোঁজ নিয়ে দেখেন আপনার প্রতিবেশী যিনি গেছেন তিনি টাকা উঠাতে পেরেছেন কিনা। তিনি বলছেন যে না, আরো 2-3 বছর আমার সময় লাগবে স্টেবল হতে, 2-3 বছর পর আপনার ভিসার মেয়াদ থাকবে কিনা। দালাল বলছে যে না না, এটা বাড়ায় নেওয়া যাবে, ওইটাও ম্যানেজ করা যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি ম্যানেজ করলেন, কিন্তু কোথাও কোনো আন্দোলন হয়েছে? অভিবাসন ব্যয়, আপনার যাওয়ার জন্য যে টাকা, সেই টাকা কম নেওয়ার জন্য কেউ কোনো আন্দোলন করেছে আপনি এখন পর্যন্ত দেখেছেন? আপনারা পর্যন্ত কি মাঠে নামতে পেরেছেন? আপনারা শুধু বলেন বাজার খোলেন, বাজার খোলেন, কম টাকায় বাজারে আমরা যেতে চাই, এই আন্দোলন কোথাও দেখেছেন? কোথাও সরকারকে শুধু বলেছে যে টাকার লেনদেন করবেন না, কিন্তু এত টাকার বেশি আপনি যাবেন না, গেলে কেউ যদি আপনার কাছে চায় সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন এবং তাকে ধরিয়ে দিন, এরকম কোন সরকারি বিবৃতি দেখেছেন? না, কোথাও দেখেননি। সিন্ডিকেট 100 হোক 50 হোক, যত বেশি, যত আপনার সংখ্যাটা কম হবে তত তাদের দৌরাত্ম্য চলবে। আমাদের এখন যাওয়ার বাজার যেমন কম, মালয়েশিয়া খোলা নাই, দুবাই খোলা নাই, মানে 2-1টা বাজার ছোটখাটো এদিক সেদিক খোলা আছে। সেই কারণে কোথাও যদি যেতে চান, ডিমান্ড মানে যাওয়ার খরচটা অনেক বেশি। সৌদি আরব আপনি একমাত্র যেতে পারেন, তাও সেখানে নানান রুলস আবার চালু হচ্ছে। তাহলে বাজার যখন সংকীর্ণ তখন ডিমান্ড তো বেশি হবেই, আর টাকার পরিমাণটাও বেশি লাগবে। টাকার পরিমাণটা কম করে সিন্ডিকেট 100টা এজেন্সি কেন, একটা এজেন্সি দিয়ে কর্মী পাঠাক না, সমস্যা কোথায়? একটা এজেন্সি পাঠাক, কিন্তু সে 50,000 টাকা, 1 লাখ টাকা দিয়ে লোক পাঠাক, সমস্যাটা কোথায়? সরকার দায়িত্ব নিক, সরকারের বিএমইটি আছে, বিএমইটি দায়িত্ব নিক যে সে লোক পাঠাবে এবং কম পয়সায় পাঠাবে। তাহলে তো আমার কর্মীকে লোন করতে হয় না, আমার কর্মীকে লোন শোধের জন্য অবৈধ হতে হয় না। আমরা আলোচনাটাকে কয়জন এজেন্সি পাঠাবে সেই দিকে শুধু ধাবিত করছি। আমার কর্মী অবৈধভাবে যাচ্ছে সেটা চিন্তা করছি, কেন অবৈধভাবে যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করছি না। আমার কর্মী বৈধভাবে যেতে চায়, আপনারা সকলে বৈধভাবে যেতে চান, আপনারা বৈধভাবে যাওয়ার জন্য পথ খুঁজছেন, কম পয়সায়, সঠিক পয়সায়। কম পয়সায় আমি বলবো না, কেউ আপনাদের প্রতি দয়া করুক সেটা আমি বলবো না, আমি বলবো যে কম সঠিক পয়সায় আপনি যেতে চান, প্লেন ফেয়ারটা আপনি নিজেই দিতে চান, আপনার ওখানে যে লাইসেন্স করতে খরচ সেটা নিজেই দিতে চান, কিন্তু তার 5 গুণ টাকা দিয়ে আপনি কেন যাবেন সেটা কখনো চিন্তা করেছেন? যাই হোক, আমি অ্যাক্টিভিস্ট না, কিন্তু বর্তমান পরিস্থিতিটা আপনাদেরকে বোঝালাম। এবং প্লিজ দয়া করে, মেডিকেল সেন্টারের লিস্ট মানে কিন্তু আপনার যাওয়ার জন্য প্রিপারেশন না। মেডিকেল আপনি কোনোভাবেই এমন না যে আপনি আজকে টাকা দিলে দালাল আপনাকে সিরিয়ালে আগে ঢুকিয়ে দেবে, ব্যাপারটাও এরকম না। একটু ধৈর্য ধরেন, 11 তারিখ যাক, তারপরে এটার ব্যাপারে ধাপে ধাপে আপনারা আগান।